বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর শেষ চ্যাপ্টার, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো আজকে আমরা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ওপর ফোকাস করব। আমরা পরের ক্লাসে স্যাটেলাইট ইমেজ নিয়ে আলোচনা রাখব। তো ভূ মানে আমরা জানি যে ভূ মানে হচ্ছে পৃথিবী, আর বৈচিত্র্য বলতে কি মানে হচ্ছে বৈচিত্র্য বলতে ভিন্ন ভিন্ন জিনিসকে আমরা বৈচিত্র্য বলে থাকি। তাহলে পৃথিবীর মধ্যে তো একটি জিনিস নেই, ভিন্ন ভিন্ন জিনিস রয়েছে। আর সূচক বলতে কি? সূচক বলতে হচ্ছে কোনো চিহ্ন বা সাহিন, অর্থাৎ কোনো এই পৃথিবীর মধ্যে যে বৈচিত্র্যময় জিনিস রয়েছে সেগুলোকে আমরা যখন সাইন বা চিহ্নের সাহায্যে বোঝানো হবে সেটাকে বলা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক। এবার মানচিত্র জিনিসটা কি? আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি যে মানচিত্র হতে গেলে কয়েকটি শর্তের প্রয়োজন হয়। তো যেরকম দেখতেই পাচ্ছেন যে এখানে ভারতের ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। তো এই ছবিটাকে কি আমরা মানচিত্র বলতে পারি? না, এই ছবিটা কিন্তু মানচিত্র নয়। আজ পর্যন্ত যত সকল স্যারের কাছে আমরা পড়াশোনা করেছি, সেটা টিউশন হোক বা স্কুল হোক, সেটা সরকারি বেসরকারি যে কোনো স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গা হোক না কেন, তারা যে কোনো দেশ বা কোনো রাজ্য বা মহাদেশ নিয়ে বা পৃথিবী নিয়ে যে চিত্র অঙ্কন করেছে সেটা কিন্তু মানচিত্র নয়, সেটা কিন্তু খসড়া। এটা আমরা ক্লাস 9-এই আমরা পড়াশোনা করেছি। খসড়া যাকে ইংলিশে বলা হয় স্কেচ। তো খসড়া বা স্কেচ, এটা হচ্ছে একটা খসড়া বা স্কেচ। তাই এটা কখন আমরা মানচিত্র বলতে পারি? মানচিত্র হওয়ার জন্য কয়েকটা শর্তের প্রয়োজন, সেই শর্তগুলো পূরণ করলেই তখন আমরা মানচিত্র বলবো। এরকম শর্তের প্রথমে প্রয়োজন হচ্ছে স্কেল, অর্থাৎ একটা নির্দিষ্ট স্কেল কিন্তু থাকতে হবে। স্কেল কি স্যার? স্কেল মানে তো জানি না। স্কেল মানে হচ্ছে যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ কোনো একটা মানচিত্রে দুটো বিন্দুর মধ্যে বা দুটো স্থানের মধ্যে যে দূরত্ব, সেই জিনিসের যদি একই, ওই জিনিসটাকেই যদি আমরা গ্রাউন্ড ডিস্টেন্স হিসেবে যদি বোঝাতে পারি ওই মানচিত্রের দূরত্বের দ্বারা, তখন সেটাকে আমরা স্কেল বলবো। উদাহরণস্বরূপ যেরকম দেখে নিন যে ধরুন যে এটা ধরুন এটা দিল্লি আর এটা আমাদের কলকাতা। তো দিল্লি থেকে কলকাতা ধরে নিন যে কথা ধরুন ডিস্টেন্স ধরলাম যে 1500 কিলোমিটার, ঠিক আছে। তো আমি 1500 কিলোমিটার যদি এটাকে ধরেই নিই যে দিল্লি থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে, এটা দিল্লি আর এটা হচ্ছে কলকাতা। তাহলে দিল্লি থেকে কলকাতার ডিস্টেন্স যদি বাস্তবে ডিস্টেন্স যদি 1500 কিলোমিটার হয়ে থাকে, আর সেটাকে যদি আমি এটা 3 সেন্টিমিটার দ্বারা যদি প্রকাশ করতে পারি, 3 সেন্টিমিটার দ্বারা যদি প্রকাশ করতে পারি, তাহলে এটাই আমাদের হচ্ছে যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ 300 মিটার ওপরে যাবে আর এখানে যেটা 1500 কিমি সেটা নিচে আসবে। তাই ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। আর এই ক্ষেত্রে স্কেল, বিশেষ করে আমরা যে স্কেলে মানচিত্রগুলো প্রকাশ করা থাকে তাকে বলা হয় আরএফ। আরএফ এর পূর্ণ মান হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল। আমরা ক্লাস 9-এ কি জেনেছি যে স্কেলের কয়েক প্রকার শ্রেণীভাগ রয়েছে, বিশেষ করে 3 প্রকার শ্রেণীভাগ রয়েছে স্কেলের শ্রেণীভাগগুলির মধ্যে একটি হচ্ছে কি বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। আর একটা আমরা জেনেছি যে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ, স্কেল। আর আমরা একটা জেনেছি যে রৈখিক স্কেল। এই রৈখিক স্কেলের আবার বিভিন্ন শ্রেণীভাগ ছিল, যে সিম্পল রৈখিক স্কেলে বিভিন্ন ছিল যে সিম্পল লিনিয়ার, তারপর কম্পারেটিভ লিনিয়ার, তারপর ডায়াগোনাল, ভার্নিয়ার। এই শ্রেণীভাগগুলো আমরা জেনেছিলাম যেটা রৈখিক স্কেলের ভাগ ছিল। আর আজকে আমরা যে বিষয় নিয়ে যে স্কেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল আর বিবৃতিমূলক স্কেল। তো ভগ্নাংশ সূচক স্কেলের ক্ষেত্রে আরএফ এর মান কিন্তু দেয়া থাকে, সেটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করি। তো হচ্ছে যেরকম তাহলে এই যে জিনিসটা যে 1500 কিমি দূরত্বকে আমরা 3 সেমি দূরত্বে আমরা কিসে দেখালাম? ম্যাপে বা কোনো বইয়ের সাহায্যে যে দেখানো হচ্ছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে কিন্তু স্কেল, ঠিক আছে। স্কেলটা এভাবে লিনিয়ার স্কেলটা দেখবেন মানচিত্রের সাথে জড়িতই থাকে, এভাবে অঙ্কন করা থাকে, এইদিকে এভাবে বক্সের মাধ্যমে ভেঙে দেয়া থাকে জিনিসটা। ধরে নেন এটা 0, ঠিক আছে, এটা 0। তো
এটা হচ্ছে 500 কিমি, এটা 1000 কিমি, এটা 1500 কিমি, আর এটাও হচ্ছে 500 কিমি। এভাবে কিন্তু স্কেল অঙ্কন করা থাকে। আপনারা যদি লক্ষ্য না করে থাকেন তো এরপরে এই মানচিত্র খোলার সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে লক্ষ্য করবেন, ডান দিকে বা বাঁ দিকে কিন্তু নিশ্চয়ই আপনারা স্কেল কিন্তু খুঁজে পাবেন। এই জিনিসটাকে বলা হয় লিনিয়ার স্কেল। এটা কিসের মাধ্যমে দেখানো হয়েছে? একটা সরলরেখার মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। অর্থাৎ বোঝানো হচ্ছে এখান থেকে এত দূর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 500 কিলোমিটার, এখান থেকে এত দূর ডিস্টেন্স হচ্ছে 1000 কিলোমিটার, এখান থেকে এত দূর ডিস্টেন্স হচ্ছে 1500 কিলোমিটার। এটা 1 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে থাকতে পারে। আমি যেহেতু আপনাদের হাতে এঁকে দেখাচ্ছি অনুমান করে, তো একটা নির্দিষ্ট একটা স্কেলের ভিত্তিতে কিন্তু এই লিনিয়ার স্কেলটা অঙ্কন করা থাকে। তো মানচিত্রটাকে বোঝানো হয় যে এই স্কেলের উপর মানচিত্রটা অঙ্কন করা হয়েছে। আর মানচিত্র হতে গেলে আর কি কি প্রয়োজন হয়? যেরকম স্কেলের প্রয়োজন হয় বলেছি 1 নম্বর, তারপর হয় যে দিক নির্দেশন করা থাকে, যে কোনটা কোন দিক। যেরকম এই মানচিত্রের এটা হচ্ছে নর্থ দিক, অর্থাৎ ওটা উত্তর, নিচেরটা হচ্ছে সাউথ, এটা ইস্ট, হচ্ছে ওয়েস্ট। তো বিশেষ করে নর্থ অংশটা কিন্তু উল্লেখ করা থাকে মানচিত্রের ক্ষেত্রে। তো আমাদের মানচিত্রে এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাই যে কোনটা কোন দিক। এছাড়া মানচিত্র হতে গেলে আর কি দরকার? একটা নির্দিষ্ট একটা হেডিং থাকবে যে এই মানচিত্রটা কোন স্থানের। বিশেষ করে এটা আমরা যেরকম ভারতের মানচিত্র, তাহলে আর মানচিত্রটা কিসের ভিত্তিতে রচনা করা হয়েছে সেটাও আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে? মানচিত্র হওয়ার জন্য স্কেল প্রয়োজন হচ্ছে, দিক নির্দেশনা প্রয়োজন হচ্ছে, একটা হেডলাইনের প্রয়োজন হচ্ছে, আর একটা নির্দেশক প্রয়োজন হচ্ছে। অর্থাৎ মানচিত্রের ভিতরে আমরা কি দেখানো হচ্ছে ওই বিষয়টাও কিন্তু ইন্ডেক্স হিসেবে কিন্তু পরিচয় থাকে, অর্থাৎ ইন্ডেক্স হিসেবে কিন্তু পরিচয় থাকে। তাহলে এগুলো সবই হচ্ছে মানচিত্রের অংশ, এগুলো সবই কিন্তু একটা মানচিত্রে থাকে। একটা আদর্শ মানচিত্র বলতে কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝে থাকি। তাহলে আদর্শ মানচিত্র বলতে এই জিনিসগুলো আমরা বুঝে থাকি। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো আমাদের সিলেবাসে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, সেটার আরএফ হচ্ছে 1:50,000। 1:50,000 1:50,000 মানে কি স্যার? এটা হচ্ছে আরএফ। এই আরএফটাকে কিভাবে, এটা অর্থাৎ এটা ভগ্নাংশ সূচক স্কেল, এই স্কেলটাকে এবার আমরা কিভাবে বিবৃতিমূলক স্কেলে পরিণত করব? আর আমরা জানি আরএফ স্কেলের দুটি একক, অর্থাৎ এই যে দুটো মানে ইস্টুর আগে যে অংশটা আছে, প্রথমে 1 আছে, তারপরে আছে 50,000, এই দুটোর একক কিন্তু সেম, অর্থাৎ সেটা ম্যাপ ডিস্টেন্স হোক আর গ্রাউন্ড ডিস্টেন্স হোক, এদের কিন্তু একক একই হতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে 1 সেমি সমান প্রায় 50,000 সেন্টিমিটার। তাহলে 1 সেমি সমান আমরা লিখতেই পারি যে 50,000 সেন্টিমিটার সমান কত কিলোমিটার? আমরা কিলোমিটারে কনভার্ট করবো এটাকে। আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার সমান 1 কিমি। তাহলে এটাকে কিলোমিটার করতে গেলে আমাকে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 0 0 কাটলাম, আর একটা 0 কাটলাম, 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ দেখা গেল 1/2 কিলোমিটার। তাহলে 1/2 কিলোমিটার মানে হচ্ছে 0.5 কিমি, অর্থাৎ হাফ কিমি। তাহলে আমরা পেলাম যে 1 সেমি সমান হচ্ছে 0.5 কিমি। তাহলে আমরা 2 সেমি সমান কত করতে পারি? এটা দিয়ে দুগুণ করি তাহলে এটাও দুগুণ হবে। তাহলে হাফকে যদি দুগুণ করি তাহলে 1 হবে। 0.5 × 2 কিমি মানে 1 কিমি। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম? যে 2 সেমিতে 1 কিমি। তাহলে আমরা যে মানচিত্রের ওপর কাজ করতে চলেছি তার স্টেটমেন্ট স্কেলটা হচ্ছে 2 সেমিতে 1 কিমি, যার আরএফ হচ্ছে 1:50,000। আমরা এই জিনিসটা বুঝেছি। তো হচ্ছে এই আমরা যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র স্কেলের ওপর কাজ করতে চলেছি, এই স্কেল কি শুধু এটাতেই সীমাবদ্ধ না, এর আরো অনেক শ্রেণীভাগ আছে? হ্যাঁ, বলে রাখি যে গোটা বিশ্বে, ভালো করে এটা মনে রাখবেন যে গোটা বিশ্বে প্রায় 2222টি মিলিয়ন সিট রয়েছে, যাদের আরএফ এর মান হচ্ছে 1:10 লাখ। 1:10 লাখ। তাহলে গোটা বিশ্বে উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ মিলে 2222টি মিলিয়ন সিট রয়েছে।
ঠিক আছে, যেগুলোকে অক্ষাংশ আর দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে আপনার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি অক্ষাংশ আর দ্রাঘিমাংশতে কিন্তু ভাগ করা হয়েছে। সেই ভাগ অনুযায়ী গোটা বিশ্বে এই মিলিয়ন সিট সংখ্যা হচ্ছে 2222টি, অর্থাৎ উত্তর গোলার্ধে আছে 1111টি, দক্ষিণ গোলার্ধে আছে 1111টি। তা কত ডিগ্রি অক্ষাংশ বরাবর কত ডিগ্রি দ্রাঘিমাংশকে নিয়ে এগুলো কাজ করা হয়েছে আমরা দেখে নেব। যেরকম 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত আপনার 900টি মিলিয়ন সিট রয়েছে। তারপর 60 ডিগ্রি থেকে 88 ডিগ্রি পর্যন্ত 210টি মিলিয়ন সিট রয়েছে। এগুলো কিন্তু সবই মিলিয়ন সিট। তাহলে 210 আর আপনার 88 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সেটা উত্তর হোক আর সাউথ হোক, মানে নর্থ অ্যান্ড সাউথ উভয় দিকেই কিন্তু রয়েছে, একটি করে রয়েছে। তাহলে টোটাল আপনার এই একটি গোলার্ধের ওপর দেখা যাবে যে 900 আর 210 মানে হচ্ছে 1110 প্লাস একটি মানে হচ্ছে 1111টি, অর্থাৎ এতটি মিলিয়ন সিট রয়েছে শুধুমাত্র উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে। তাহলে এটা যদি 2 গোলার্ধে ধরা হয় তাহলে এটা 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 2222টি, অর্থাৎ 2 গোলার্ধ মিলে হচ্ছে 2222টি কিন্তু আমরা কি পেয়ে যাব, 2222টি কিন্তু আমরা মিলিয়ন সিট পেয়ে যাচ্ছি। তো একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি এই ভূবৈচিত্র্য সূচক যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যেটাকে বলা হয় আপনার ইঞ্চি সিট, যেটার উপর আমরা কাজ করব 1:50,000, সেগুলো একটি মিলিয়ন সিটের ভিতরে অর্থাৎ 1:10 লাখ, একটি মিলিয়ন সিটের ভিতরে 1:50,000 মানচিত্র বা সিট রয়েছে আপনার 256টি। সেই ভাগগুলো আমরা দেখে নেব। ধরেন যে ভারতের যে মিলিয়ন সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে 40 থেকে আপনার 92। তাহলে 40 থেকে 92 বলতে এখানে 52 প্লাস 40 একটা ধরে নিচ্ছি, অর্থাৎ 53টি মিলিয়ন সিট ভারতের ওপর কাজ করা হয়েছে, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ওপর। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য। তো পশ্চিমবঙ্গের ওপর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গে 4টি মিলিয়ন সিট রয়েছে। এটা হচ্ছে 72, 73 আর 78 আর 79, এই 4টি কিন্তু মিলিয়ন সিট রয়েছে। তো একটি এগুলোকে বলা হচ্ছে মিলিয়ন সিট। এই মিলিয়ন সিটগুলির আপনার RF এর মান হচ্ছে 1:10 লাখ, 1:10 লাখ। তো 1:10 লাখের বিবৃতিমূলক স্কেল মানে কত, এটা হবে 1 সেমিতে 10 কিমি, এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, আর এটা হচ্ছে RF স্কেল ওপরেরটা। তো এগুলো হচ্ছে একটি কিন্তু মিলিয়ন সিট, এটাকে মিলিয়ন সিটও বলা হয়, যেহেতু 10 লক্ষতে 1 মিলিয়ন হয়, তো এটাকে মিলিয়ন সিট নামেও আমরা ডেকে থাকি, অর্থাৎ মিলিয়ন সিট। এই একটি মিলিয়ন সিটের মধ্যে এবার আমরা পাবো কি, একটি মিলিয়ন সিটের ভিতরে ধরেন এই 72 সংখ্যাটি আমরা নিলাম, এই মিলিয়ন সিটের মধ্যে আমরা 16টি আমরা কি পাবো, 16টি আমরা 1:2.5 লাখের ওপর মানে ডিগ্রি সিট কিন্তু আমরা পেয়ে যাব 16টি। আমি একে দেখাচ্ছি, এই 16টি সিট ABCD, এই মানে ইংলিশ ক্যাপিটাল অক্ষরের দ্বারা এগুলো দেখানো হয়, EFGHIJKL MNOP। এই যে ওই একটি মানে একটি মিলিয়ন সিটকে এভাবে কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ একটি মিলিয়ন সিটকে যদি আমরা ভিউ করে দেখি তো এইরকম ভাবে ভাগগুলো পাবো, ঠিক আছে। অর্থাৎ এই টোটাল ভাগটি ধরে নেন, এই যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এটা ভাগ যদি থাকে প্রথমটা,
তো এইগুলো ভাগ হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, মানে এটা 1 ডিগ্রি, এটা 2, এটা 3, এটা 4, সেই সব মিলে 4 ডিগ্রি হচ্ছে, মানে 4 ডিগ্রি অক্ষাংশ, 4 ডিগ্রি দ্রাঘিমাংশ। তো এই স্কেলের আরএফ কত থাকে? এই স্কেলের আপনার আরএফ থাকে 1:2.5 লাখ, 2,50,000। তো এটা 1 ডিগ্রি 1 ডিগ্রির উপর কাজ করানো থাকে। এটা থাকে 1 সেমিতে 2.5 কিমি, 2.5 কিলোমিটার। এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল। এবার এই যে অংশটা, এটা মানচিত্রে কিভাবে দেখানো হয়? এটা মানচিত্রে এভাবে দেখানো হবে যে ধরেন কোন একটা অংশকে আমরা নির্দিষ্ট করছি, যেমন 72 কে অংশটাকে দেখাতে চাইছি, তখন এটা হয়ে গেল 72 কে, ঠিক আছে। 72 কে এই যে 2,500, মানে 2.5 লক্ষ লেখা হলো, 2.5 লক্ষকে 4 দিয়ে গুণ করলে কত আসবে? 10 লাখ আসবে, মানে অল মিলিয়ন চলে আসছে। তাহলে আমরা একটি অংশ দেখাচ্ছি, মানে এটার আরএফ হচ্ছে 1:2,50,000, যেটা 72 এর ওপর শুধু ফোকাস করছে। এই কেটাকে আমি দেখালাম, আর প্রথমে 72 থেকে এটা কে এসছে। এবার কেটাকে যদি আমরা আরো লার্জ করি, কেটাকে যদি আমরা ভিউ করি, তখন আমরা কি কি মানচিত্র পাবো? কেটাকে ভিউ করলে তখন আমরা যে মানচিত্রটা পাবো সেটাকে আমরা দুটো ভাবে দেখাতে পারি। একটা যেরকম সংখ্যা রয়েছে, ধরেন কেটাকেই ভাঙা হচ্ছে, তাই এটাকেও ঠিক আগের মতোই কিন্তু সংখ্যা দ্বারা ভাঙা হবে। আগে আমরা কি দিয়ে ভাঙলাম? যে ইংলিশ ক্যাপিটাল অক্ষর দিয়ে ভাঙলাম, কিন্তু এটা সংখ্যা দিয়ে ভাঙা হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এই যে মানচিত্রটা আমরা ভেঙেছি, এটাকে বলা হবে, ধরেন আমি 15 অংশটা দেখাতে চাইছি, ফোকাস করতে চাইছি, তখন এটাকে বলা হবে যে 72K/15, 72K/15। তখন এই ক্ষেত্রে আপনার আরএফ এর মান কত আসবে? আরএফ এর মান আসবে আপনার 1:50,000, 1:50,000। দেখেন এটা 50,000কে, মানে 50,000 দ্বারা আমরা এটাকে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। 50,000-এ যদি আমরা 4 গুণ করি, তাহলে এটাকে পেয়ে যাই আমরা কত? প্রায় 2 লাখ হয়। কিন্তু যাই হোক, আমরা এই অংশটাকে, এই যে কে অংশটাকে আমরা 4 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, এটা ছিল 2.5 লাখ, ঠিক আছে। তো ওই অংশটাকে 4 ভাগে ভাগ করে আমরা এটাকে ছোট করে দিয়েছি, যে কারণে এটার স্কেল হচ্ছে 1:50,000। এবার 1:50,000 এর মিডিলে কিন্তু আরো একটা ভাগ ছিল, এই কেটাকে আমরা আরেক ভাবেও কিন্তু ভেঙে দেখাতে পারি। কেটাকে আমরা আরেকটা যেভাবে দেখাতে পারি সেটা হচ্ছে এটা। কেটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা 4টি অংশে দেখাতে পারি। এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই যে অংশটাকে ভাঙানো হলো, এটাকে তখন আমরা কি নাম দিব? যে 72K/, ধরে নেন আমরা নর্থ ইস্টকে ফোকাস করছি, তখন হবে নর্থ ইস্ট। এটার ক্ষেত্রে কি হয়েছিল? যে আমরা 1 ডিগ্রিকে আমরা ভেঙেছিলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে পাবো 30 মিনিট 30 মিনিট, আর এটা ছিল আপনার 15 মিনিট 15 মিনিট। তো এখানকার যে মানচিত্র সেটা হচ্ছে 30 মিনিট ইন্টু 30 মিনিট। আর এটার আরএফ কত? এটার আরএফ ছিল আপনার 1:1 লাখ, 1:1 লাখ। এই 30 মিনিট 30 মিনিট এটা, অর্থাৎ আমরা কে 2 ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে 30 মিনিট 30 মিনিটে, আর একটা হচ্ছে 15 মিনিট 15 মিনিটে। এটাকে আমরা 4 খণ্ড করে দেখিয়েছি, 4 খণ্ড করে দেখিয়েছি। আর এই 1 লাখ জিনিসটাকে আমরা এখানে কিন্তু 2 খণ্ড করে দেখিয়েছি, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু আমরা মানচিত্রগুলো ছোট করতে পারি। এরপরে আরও একটা স্পেশাল সিট কিন্তু আছে, অর্থাৎ এই যে
এই যেটা 15K মানে 72K বাই 15 বাই আর একটা কিন্তু অংশে আমরা ভাগ করতে পারি। এই 15 অংশটাকে কিন্তু আর একটা ভাগে ভাগ করতে পারি। এই ভাগটা আমি ছোট করে এখানে দেখাচ্ছি। এই ভাগটাকে তখন কিন্তু দেখানো হয় 6টি ভাগ করে কিন্তু দেখানো হয়, অর্থাৎ 6টি ভাগ দেখানো হয়। 1 2 3 4 5 6। তখন ধরেন আমি 5টাকে ফোকাস করলাম, তখন এই মানচিত্রটাকে বলবো 72K বাই 15 বাই 5। তো এক্ষেত্রে আপনার আসবে 7.5 মিনিট ইন্টু 7.5 মিনিট, 7.5 মিনিট ইন্টু 7.5 মিনিট। এটার RF এর মান কত আসবে? RF এর মান আসবে 1:25,000। তো 50,000কে এটা আরো দ্বিগুণিত করা হয়েছে। এটাকে বলা হয় স্পেশাল সিট, ঠিক আছে। আর এই যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত সেটা হচ্ছে এই 1:50,000, এটাকে বলা হয় ইঞ্চ সিট বা কোয়াড্রান্ট সিটও বলা হয়ে থাকে। এটা হচ্ছে 1 ইঞ্চিতে মানে 1 মাইল জিনিসটা দেখানো হয়। তো আমরা যাই হোক, আজকে আমাদের সিলেবাসের যে মানচিত্র অংশটা সেটা আমরা জানলাম যে এটা ইঞ্চ সিটের কাজ, এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। তো 1 মিলিয়ন সিটের ভিতরে এরকম ইঞ্চ সিট আপনি পেয়ে যাবেন 256টি। এবার আজকে আমরা মূল বিষয়ে চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয়টি ছিল যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো এই মানচিত্রে আমরা কি কি বিষয় পেয়ে থাকি? এই মানচিত্রে দুটো বিষয়ের উপর ফোকাস করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে আপনার সাংস্কৃতিক। তো প্রাকৃতিকের মধ্যে আমরা কি কি অংশ এখানে দেখতে পাবো? এখানে প্রথমে দেখতে পাবো ভূমিরূপ। ভূমিরূপ বিভিন্ন সাইন চিহ্নের সাহায্যে দেখানো হয়। আমরা জানি যে ভূমিরূপ, হ্যাঁ। তো আজকে আমরা যে ভূবৈচিত্র্য মানচিত্র করছি তা সেখানে ভূমিরূপ হিসেবে আমরা কি কি পাবো? ভূমিরূপ হিসেবে আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি যে ভূমিরূপের বিভিন্ন শ্রেণীভাগ রয়েছে। ভূমিরূপ হিসেবে কখনো আমরা সমভূমি পাবো, কখনো আমরা মালভূমি হিসেবে পাবো, কখনো পাহাড় বা পর্বত হিসেবে আমরা পেয়ে থাকবো। তো এগুলো সবই জিনিস কিন্তু এই ভূবৈচিত্র্য মানচিত্রে দেখানো হয়। আর কি দেখানো হয়? এখানে নদ নদী দেখানো হয়। এবার ভূমিরূপের বিষয়গুলো যেরকম সমভূমির ওপর যদি কৃষিকাজ থাকে তাহলে আপনি ইয়েলো কালারের দ্বারা দেখানো হয়। আর বিশেষ করে যদি ফাঁকা যদি জমি পড়ে থাকে তাহলে আপনার কালচে টাইপের কালার দেখানো হয়, কালচে নীল। তো হচ্ছে মালভূমি জিনিসটাই, মালভূমি আর পাহাড় পর্বতে যদি উচ্চতা খুব বেশি থাকে তখন আমরা ব্রাউন কালার দ্বারা দেখানো হয়। আর এভাবে গোল গোল সার্কেল আকারে কিন্তু এগুলো দেখানো হয়ে থাকে। আর এগুলোতে উচ্চতাও দেয়া থাকে, অর্থাৎ ভিতরের উচ্চতা বেশি থাকে, বাইরের দিকে উচ্চতা কিন্তু কমতে কমতে আসে। মানে বাইরের উচ্চতা কম, ভিতরের উচ্চতা বেশি, মানে এই পয়েন্টে উচ্চতা বেশি। এভাবে কিন্তু এই ভূবৈচিত্র্য মানচিত্রে দেখানো হয়ে থাকে। এছাড়া আবার নদ নদীর ক্ষেত্রে আমরা জানি যে নদ নদী বিশেষ করে 2 প্রকার হয়ে থাকে, নিত্যবহ, অনিত্যবহ। তো নিত্যবহ নদীগুলো আপনার নীল কালারের দ্বারা কিন্তু দেখানো হয়ে থাকে। আর যদি নদ নদী যদি ফাঁকা থাকে, সারা বছর যদি জল না থাকে, তখন সেই নদ নদীকে কিন্তু আমরা অর্থাৎ ব্ল্যাক কালারের দ্বারা কিন্তু দেখানো হয়ে থাকে। এছাড়াও পুকুর, নদী, হ্রদ, বিভিন্ন সাগর, মহাসাগর অংশ থাকতে পারে, সেগুলোও কিন্তু নীল কালারের দ্বারা দেখানো হয়ে থাকে যদি সেখানে জল থাকে, আর না হলে কিন্তু ব্ল্যাক কালারের দ্বারা দেখানো হয়ে থাকে। এছাড়া এই মানচিত্রে আমরা কি আর পাবো? এই ভূমিরূপ পেলাম, নদ নদী বা নদ নদী ছাড়া বিভিন্ন খাল, বিল সবই কিন্তু এখানে দেখানো হয়ে থাকে, পুকুর। আর আমরা এখানে বনভূমিও দেখানো হয়ে থাকে, অর্থাৎ বনভূমির আবার বিভিন্ন শ্রেণীভাগ আছে। বনভূমির শ্রেণীভাগ হিসেবে আমরা বিশেষ করে ক্লাস 6-এ আবার পড়েছি যে 4 ধরনের বনভূমি থাকে। একটা হচ্ছে সংরক্ষিত বনভূমি, একটা হচ্ছে সুরক্ষিত বনভূমি, এটা হচ্ছে জাতীয় উদ্যান, আর হচ্ছে অভয়ারণ্য। জাতীয় উদ্যান আর হচ্ছে অভয়ারণ্য। আমরা সংরক্ষিত বনভূমি জানি যে এখানে বিশেষ প্রজাতির উদ্ভিদ আর প্রাণী উভয়ই কিন্তু সংরক্ষণ করা হয়। সুরক্ষিত বলতে এখানে গাছগুলিকে বেশিরভাগ প্রোটেক্ট করা হয়, এখানে প্রাণীদের ওপর সেরকম অতটা ফোকাস করা হয় না। আর জাতীয় উদ্যান এখানে কিন্তু বিশেষ কিছু
প্রজাতি তো থাকেই, আর এটা কেন্দ্র সরকারের আন্ডারে থাকে সম্পূর্ণভাবে। আর অভয়ারণ্য যেটা এখানেও কিন্তু এটা রাজ্য সরকারের আন্ডারে থাকে, আর এটা বিশেষ করে আপনার বিশেষ কিছু উদ্ভিদ প্রজাতিকে সংরক্ষণের জন্য এই স্যাংচুয়ারিতে তাদেরকে রাখা হয়, যেগুলো প্রায় বিলুপ্ত বা বিলুপ্তের পথে, সেগুলোর ওপর বেশি ফোকাস করা হয়। আর সাংস্কৃতিক হিসেবে আমরা কি কি অংশ শিখবো এই মানচিত্রে? সাংস্কৃতিক অংশ হিসেবে আমরা তাহলে প্রাকৃতিক অংশ হিসেবে তিনটি জিনিস দেখানো হয়ে থাকে। একটা হচ্ছে ভূমিরূপ, একটা হচ্ছে নদ নদী বা জলভূমির অংশগুলো, আর একটা হচ্ছে বনভূমি। আর সাংস্কৃতিক অংশ হিসেবে আমরা শিখে থাকি যে এখানে জনবসতি দেখানো হয়। জনবসতি দেখানো হয় বিভিন্ন কালার বলতে এখানে যে কালারটা দেখানো হয় সেটা হচ্ছে লাল রঙের খোপ এই ঘর, এই 4x4 বর্গক্ষেত্রের মতো জিনিসের দ্বারা লাল লাল কালার দিয়ে ভরাট করে দেখানো হয়। দুর্গ যদি হয় তার দুর্গটা একটু ভিন্নভাবে দেখানো হয়, বড় করে দেখানো হয় দুর্গ জিনিসটা, কিন্তু লাল কালারের দ্বারাই কিন্তু দেখানো হয়। আর কি পাবো আমরা এই মানচিত্রে? এই মানচিত্রে আমরা জানতে পারি যে পরিবহন যোগাযোগ ব্যবস্থা এগুলো তুলে ধরা হয়, অর্থাৎ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু দেখানো হয়। তো পরিবহন যোগাযোগ ব্যবস্থা কি স্যার? পরিবহন আমরা জানি যে কোনো বস্তু বা মানুষ যখন যার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে সেটাকে আমরা পরিবহন জানি। পরিবহনে বিভিন্ন শ্রেণীভাগ আছে, তোমরা ভারত চ্যাপ্টারেই পড়েছো যে পরিবহন বলতে বিভিন্ন প্রকার আছে, যেমন সড়ক পথ পরিবহন, রেলপথ পরিবহন, বিমান পরিবহন, রজ্জুপথ অর্থাৎ যেটা রোপওয়ে, তারপর পাইপলাইন পরিবহন। পাইপলাইনে কি হয়? বিশেষ করে বিভিন্ন গ্যাস, তারপর তেল পরিবহন করা হয়। আর যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আমি ঘরের বসে থেকে, যেরকম এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি বা আমি ভিডিওটা তৈরি করছি। তাহলে যোগাযোগ ব্যবস্থা যে ঘরে বসে থেকেই সম্ভব, পরিবহন কিন্তু ঘরে বসে থেকে সম্ভব নয়। তাহলে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে টেলিফোন, আপনার ল্যান্ডফোন, তারপর ইন্টারনেটের যাবতীয় যত ধরনের যোগাযোগ আছে সমস্ত কিছুই কিন্তু যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত। এমনকি আমরা যে ম্যাসে যে টুইটার, বিভিন্ন অ্যাপ যেগুলো সোশ্যাল মিডিয়াতে যত ধরনের অ্যাপ আছে, বিভিন্ন খবরের চ্যানেল, সবগুলোই কিন্তু যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু শিখে থাকবি, বিশেষ করে এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে। তো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে বলে রাখি প্রায় 710 বা কোনো কোনো বইয়ে থাকে যে 700 বা 710 বর্গ কিমি এলাকা কিন্তু দেখানো হয়ে থাকে। আর এগুলো নির্দিষ্ট স্কেল বলতে এর RF এর মান থাকে কত? 1:50,000, যেটাকে ইঞ্চি সিট বলা হচ্ছে, মানে 1 ইঞ্চিতে 1 মাইল জিনিসটা দেখানো হয়। আর সেমি আর কিলোমিটারে কনভার্ট করলে এটা আসবে 2 সেমি টু 1 কিমি। তাহলে 710 বর্গ কিমি এলাকার ওপর RF এর মান হচ্ছে 1:50,000। আর এখানে প্রাকৃতিক পার্ট 3টি আর সাংস্কৃতিক পার্ট 2টি অংশ দেখানো হয়। সাংস্কৃতিক পার্ট কি কি দেখানো হয় আমরা সেগুলো জানলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে অবশ্যই আপনি লাইক শেয়ার করবেন। আমরা পরের ক্লাসে কি শিখব? পরের ক্লাসে আমরা শিখব যে স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ যে উপগ্রহ চিত্র, সেই উপগ্রহ চিত্র নিয়ে আমরা ডিটেলস আলোচনা রাখবো। এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে যদিও। টাটা, বাই বাই, ভালো থাকবেন।